আমাদের মাদ্রাসার সিলেবাসে আধুনিকরণের কথা অনেকেই বলছেন। আধুনিকীকরণ মাদ্রাসার সিলেবাসে এটা মূলত মাদ্রাসার ছাত্রদের পায়ে কুঠারাঘাত করার মতো। এটা হচ্ছে কোনো আলেম তৈরি না করার একটি ষড়যন্ত্র। আমরা যেটি মনে করি সেটি হলো সেখানে কয়েকটি চ্যাপ্টার থাকবে, কয়েকটি ব্যবস্থাপনা থাকবে। কেউ ইঞ্জিনিয়ার হবে সেজন্য একটু ব্যবস্থাপনা থাকবে, একজন ভালো আলেম হবেন সেজন্য ব্যবস্থাপনা থাকবে, কেউ ভালো একজন ব্যবসায়ী হবেন তার জন্য ব্যবসায় শিক্ষা থাকবে। এই সব ব্যবস্থাপনায় কিন্তু মাদ্রাসায় শিক্ষা থাকবে, কিন্তু সেটি একটি লেভেলের পর। কিন্তু একটা লেভেল বা দাখিল পর্যন্ত প্রত্যেকটা ছাত্রকে আরবি ভাষা এবং সাহিত্যে পারদর্শী করে তোলা, কোরআন এবং হাদিস বোঝার জন্য ফান্ডামেন্টাল বিষয়গুলো তার মনে ঢুকিয়ে দেওয়া, একজন ভালো আলেম হওয়ার জন্য তাকে নার্সিং করে গড়ে তোলা, এটা কিন্তু আমাদের হচ্ছে না। আমাদের আরবি ভাষা বিশেষজ্ঞ, ভাষা ভালো করে জানেন এমন শিক্ষকের বড়ই অভাব। সেই অভাব থেকে কিন্তু দৈন্যতা তৈরি হয়েছে। আমাদের ছাত্ররা আরবি ভীতি এত বেশি যে এরা কোনো রকম ধাক্কাধাক্কি করে দাখিল বা আলিম পর্যন্ত পড়তে চায় একবারে, কারণ এরপরে কলেজে যাওয়ার জন্য তারা তাড়াহুড়া করতে থাকে। যেহেতু এখন সে আর কোনো কিতাব বুঝার মতো তার কাছে ব্যবস্থা নেই, সে জার জবর ছাড়া কোনো লাইন এক লাইনও পড়তে পারে না, বুঝেও না। এমনকি অনেকে তো এমন আছে শুদ্ধ করে উচ্চারণও করতে পারে না। এই দৈন্যতার কারণেই কিন্তু আমাদের ছেলেগুলি মূলত কলেজে চলে যায়। কলেজে যে ছেলেগুলি চলে যায় তাদের সাথে সাক্ষাৎকার দিলে 90% এই কথা স্বীকার করবে যে আমরা ভালো আরবি পারি না। সুতরাং ভালো আরবি না পারার একটি কারণ হলো মাদ্রাসার বিভিন্ন স্তরে এমন সব অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় বই সিলেবাস করে দেওয়া হয়েছে যেগুলো না দুনিয়ার সাথে জড়িত, না আখিরাতের সাথে জড়িত, না এগুলো বাস্তব জীবনে কোনো কাজে লাগবে। বরং ফালতু কতগুলো বিষয় জুড়ে দিয়ে সেখান থেকে আরবি ব্যাকরণ, নাহু, সরফ এগুলোর বইগুলোকে কমিয়ে দেওয়া হয়েছে। এই পরিবর্তনের কারণে এখন মাদ্রাসার শিক্ষায় আরবি শিক্ষাটা নড়বড়ে হয়ে গিয়েছে। এই নড়বড়ে আরবি শিক্ষাকে যদি উদ্ধার করা যায়, যদি একটি সমন্বিত ব্যবস্থা দেয়া যায়, তাহলে আশা করা যায় যে আমাদের ছেলেরা ভালো করবে। একটি বড় সমস্যা হলো সরকারের উত্থান পতনের সংকট। কিছুদিন পরপরই একজন নতুন সরকার আসে, সে তার চেতনার বাস্তবায়ন করতে চায়। আমরা জানি না এখন সামনে যে সরকার আসবে, কারা আসবে, কিভাবে আসবে, তারা তাদের কি চেতনা বাস্তবায়ন করবে। ওই চেতনা বাস্তবায়ন করতে গেলেই তারা আমাদের দেয়া কারিকুলাম, পদ্ধতি, সিস্টেম, সিলেবাস সবটাকেই তারা পাল্টে ফেলার চেষ্টা করে। সুতরাং একটা স্থিতিশীল পরিবেশে মাদ্রাসা শিক্ষাকে ধরে রাখা যাচ্ছে না। এই মাদ্রাসা শিক্ষাকে স্থিতিশীল পরিবেশে ধরে রাখার জন্য স্থিতিশীল একটা রাজনৈতিক কমিটমেন্টও লাগবে। কিছুদিন পর পর এসে যদি আপনি মাদ্রাসা শিক্ষার উপরে ছুরিকাঘাত করেন, তাহলে মাদ্রাসা তার ঐতিহ্যে টিকে থাকার কোনো ব্যবস্থা বা কোনো সুযোগ নেই। এই বিষয়টিও আমাদেরকে মাথায় নিতে হবে যে ইসলামী শিক্ষার প্রতি দরদি, ভালোবাসার মানুষ তারাই যেন রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাহলে মাদ্রাসা শিক্ষার ভবিষ্যৎ নিয়ে ভাবনা করা যাবে এবং এটি একটি সাস্টেনেবল অবস্থায় যাওয়ার সুযোগ আছে। আমাদের মাদ্রাসার সিলেবাসে আধুনিকরণের কথা অনেকেই বলছেন। আধুনিকীকরণ মাদ্রাসার সিলেবাসে এটা মূলত মাদ্রাসার ছাত্রদের পায়ে কুঠারাঘাত করার মতো। এটা হচ্ছে কোনো আলেম তৈরি না করার একটি ষড়যন্ত্র। আমরা যেটি মনে করি সেটি হলো সেখানে কয়েকটি চ্যাপ্টার থাকবে, কয়েকটি ব্যবস্থাপনা থাকবে। কেউ ইঞ্জিনিয়ার হবে সেজন্য একটু ব্যবস্থাপনা থাকবে, একজন ভালো আলেম হবেন সেজন্য ব্যবস্থাপনা থাকবে, কেউ ভালো একজন ব্যবসায়ী হবেন তার জন্য ব্যবসায় শিক্ষা থাকবে। এই সব ব্যবস্থাপনায় কিন্তু মাদ্রাসায় শিক্ষা থাকবে, কিন্তু সেটি একটি লেভেলের পর। কিন্তু একটা লেভেল বা দাখিল পর্যন্ত প্রত্যেকটা ছাত্রকে আরবি ভাষা এবং সাহিত্যে পারদর্শী করে তোলা, কোরআন এবং হাদিস বোঝার জন্য ফান্ডামেন্টাল বিষয়গুলো তার মনে ঢুকিয়ে দেওয়া, একজন ভালো আলেম হওয়ার জন্য তাকে নার্সিং করে গড়ে তোলা, এটা কিন্তু আমাদের হচ্ছে না। আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই এখানে অনেকক্ষণ ধরে কথা শুনছ। তোমাদেরকে একটি কথা বলবো যে অনেকে হয়তো চিন্তা করো যে আমার তো অনেক টাকা নাই, আবার আমার অনেকের মেধা নাই। টাকার কথাটা কিন্তু আমাদের মেহমান বলে গেছেন যে টাকা হলো
পয়সা, এটার কারণে শিক্ষা বাধাগ্রস্ত হয় না। শিক্ষা বাধাগ্রস্ত হয় একটি সিদ্ধান্তের কারণে। আমাকে যে কোনো বললেই পারতে হবে, এই যে সিদ্ধান্তটা, এটা আমরা নিতে পারি না বলেই আমরা বাধাগ্রস্ত হই। অনেকেই কিন্তু আবার এটাও মনে করো যে আমার তো মেধা নাই। অনেক গার্ডিয়ান মনে করে আমার ছেলের তো মেধা নাই, এই কোনো রকম মাদ্রাসায় দিয়ে রাখো, যা হওয়ার হবে, না হলে তো নাই। কোনো রকম এটা সেটা করে মুয়াজ্জিনি, ইমামতি অথবা এরকম কিছু একটা করে যদি জীবনটা চালাইতে পারে, এই যে হীনমন্যতা, এটা থেকে উঠে আসতে হবে। ধারাবাহিক পরিশ্রম করে যেতে হবে। এবং মেধার বিকাশ এক একজন মানুষের এক একটা বয়সে হয়। কিছু কিছু মানুষ প্রথম জীবনে যতটা দুর্বল মেধার থাকে, পরিশ্রমের কারণে, মেহনতের কারণে, পড়াশোনার কারণে পরে দেখা গেল যে কোনো একটা সময় এটি একটি ভালো অবস্থানে চলে যায়, যেটি কল্পনাও করা যায় না। আমরা যেমনটি দেখেছি বিভিন্ন বড় বড় মনীষীদেরকে, ওনারা প্রথম জীবনেও যদি খুব ভালো ছিলেন না, কিন্তু পরবর্তী জীবনে দেখা গেছে যে ওনারা অনেকের চেয়েই ভালো করেছেন। তাদের সে আমলে থাকা বন্ধু বান্ধব যারা মেধাবী ছিল, ওদের চেয়ে ওনারা ভালো করেছেন। তোমাদের সামনে উদাহরণের জন্য বলি, তোমরা সবাই হয়তো জানো টমাস আলভা এডিসনের কথা। এডিসন যখন অল্প বয়সের ছিলেন, খুব প্রাইমারি স্কুলে পড়তেন বা সাধারণ স্কুলগুলোতে পড়তেন, তখন একদিন বছরের পর বছর, মাসের পর মাস যখন ফেল করছেন, তার মাকে ডেকে নিয়ে প্রধান শিক্ষক বলছিলেন, আপনার ছেলেকে নিয়ে যান, এই ছেলেকে পড়ানো যাবে না। অন্য একটি বিবরণেও আমি দেখেছি যে মায়ের কাছে প্রধান শিক্ষক চিঠি লিখেছিলেন, আর চিঠিটা এডিসনের হাতেই দিয়ে দিয়েছিলেন যে এটি নিয়ে তোমার মাকে দিবে, কিন্তু খাম খোলা যাবে না, খাম তোমার মা খুলবে। তো মা খুলে খামটা দেখলেন, সেখানে লিখেছে এডিসনের কোনো মেধা নাই, তার দ্বারা এই স্বনামধন্য স্কুলে পড়া সম্ভব নয়, অনুগ্রহ করে আপনি বাচ্চাটি অন্য কোনো স্কুলে ভর্তি করে দিন, আমরা তাকে এই স্কুলে রাখবো না। টমাস আলভা এডিসনের মা যখন চিঠিটা খুলছিলেন, বাচ্চা খুব আগ্রহ নিয়ে শুনতে চাচ্ছিলেন, মানে এডিসন, যে আসলে প্রধান শিক্ষক কী লিখেছে। মা আসল কথাটা লুকিয়ে বললেন, তোমার শিক্ষক তোমার ব্যাপারে লিখেছে, তোমার মেধা এত বেশি যে এই স্কুলে পড়ানোর মতো শিক্ষক আর এখন নাই। এখন এই স্কুলে যেহেতু তোমাকে পড়ানোর মতো কোনো মেধাবী শিক্ষক নাই, সুতরাং আমাকে এই শহর ছেড়ে অন্য কোথাও যেখানে আরও মেধাবী শিক্ষক আছে ওখানে যাওয়ার জন্য আমাকে প্রধান শিক্ষক একটা উপদেশ দিয়েছেন যে আমি তোমাকে নিয়ে অন্য কোনো শহরে চলে যাই। মা বুঝতেই দেন নাই যে তার ছেলে অথর্ব, তার ছেলে বোকা, তার ছেলে মেধাহীন। এই কথাটি মা কিন্তু তার ছেলেকে বলেননি। আমাদের যারা অভিভাবক আছে, সকালে উঠতে বকে, ঘুমানোর আগে বকে, ঘুম থেকে উঠলে বকে, দেখলেই বকে, তোর দিয়ে কিছু হবে না, তুই এটা বড় গাধা, এরকম বলে। এই হলো আমাদের অভ্যাস। আমাদের যারা গার্ডিয়ান আছে, আপনারা উৎসাহিত করেন না যা তুমিই পারবে, তোমাকে দিয়েই হবে। উনি শতভাগ জানার পরেও এটা বললেন না, বাচ্চাকে নিয়ে দূরে শহরে চলে গেলেন। বাচ্চাকে মেধা শানিত করার জন্য একজন মা যে নার্সিং করা দরকার তাই করলেন। আর তোমরা যে জানো, বিজ্ঞান যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, মানুষের অস্তিত্ব যতদিন থাকবে, অবশ্যই এডিসনকে স্মরণ করতে হবে, কারণ এই বিদ্যুতের আবিষ্কারক হলেন টমাস আলভা এডিসন। অথচ কখনো কেউ কল্পনাও করতে পারে নাই স্কুল থেকে তাড়িয়ে দেওয়া ওই ছেলেটি পৃথিবীর মানুষের জীবন বদলে দিবে। এটি আশ্চর্যের কোনো বিষয় নয়। তোমরা দেখেছ যে বান কি মুন, যিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন, বান কি মুন, দক্ষিণ কোরিয়ার মানুষ, তিনি তার জীবনীতে লিখেছেন, এমন একটা সময় ছিল যখন আমরা বাথরুম করার পর পানি ব্যবহার করা লাগে, একটা স্যানিটারি টয়লেট হতে পারে, ল্যাট্রিন হতে পারে, এই ধারণা বা ওই পরিবেশে আমি বড় হইনি। আমরা বনে বাজারে বাথরুম করতাম, গাছের পাতা দিয়ে ময়লা পরিষ্কার করতাম। সেই গাছের পাতা দিয়ে বাথরুমের ময়লা পরিষ্কার করা মানুষ বান কি মুন, জাতিসংঘের মহাসচিব। এটি কোনো কল্প কাহিনী নয়, এটি হলো তার জীবনী থেকে আমি তোমাদেরকে শোনালাম। তোমরা শুধু সিদ্ধান্ত নাও যে আমাদেরকে একটা কিছু হতেই হবে, একটা কিছু করতেই হবে। আমরা আর এইভাবে থাকতে চাই না। এই পরিশ্রমের যে কি ফসল এবং যাজা, এটা আল্লাহ তাআলা দুনিয়াতেই মানুষদেরকে সময়ের পরিবর্তনে আল্লাহ তাআলা বরাদ্দ দিয়ে থাকেন। এই যে তোমরা যাদেরকে দেখছো প্রথম সারিতে বসা,
সবাইকে যদি জিজ্ঞেস করে এক একজন করে যে আপনার জীবনের একটা করুণ গল্প বলেন, ছাত্র জীবনে একটা কঠিন গল্প বলেন, দেখবেন সবার কাছে এই ধরনের অনেক গল্প আছে।